ওকে, আমরা এখান থেকে আজকে স্টার্ট করব নেক্সট ক্লাস, যে নিরপেক্ষ রেখা পদ্ধতিতে ক্রেতার ভারসাম্য, উপযোগিতা, সর্বাধিকরণের যে শর্তগুলো আছে, যেটা বিভিন্ন ইউনিভার্সিটির পেপারে মোটামুটি থাকে। মাথায় রাখবা কোয়েশ্চেনটা এইভাবে থাকবে যে নিরপেক্ষ রেখা পদ্ধতিতে অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচে কিভাবে ইকুইলিব্রিয়াম তৈরি হয়, একজন ক্রেতার, একজন ইন্ডিভিজুয়াল কিভাবে ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, এটাও আসতে পারে। মেবি উপযোগিতার সর্বাধিকরণ শর্তগুলি কী কী এবং কনজিউমারের ইকুইলিব্রিয়াম সম্পর্কে লেখো আইসি কার্ভ ইউজ করে। কোয়েশ্চেনটাকে বিভিন্ন ডাইমেনশনে ঘুরিয়ে দেওয়া হয়। তো মূল যেটা বিষয় তোমার কাছে ক্লিয়ার রাখার দরকার, যে ইন্ডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচে কিভাবে ইকুইলিব্রিয়াম একটা কনজিউমার পৌঁছায়। এটাই হচ্ছে মূল পার্ট। তো যাই হোক, স্টার্ট করা যাক যে কিভাবে আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে পারি। Just a minute. আচ্ছা, কোয়েশ্চেনটা কল্যাণ ইউনিভার্সিটিতেও এসেছে বেশ কয়েকবার কি অনেকবারই এসছে। বর্ধমান ইউনিভার্সিটিতেও এসছে এবং সিইউতে আসে, বাট সিইউতে একটু ঘুরিয়ে দেয়, কোয়েশ্চেনের ধরনটাকে ঘুরিয়ে দেয়, যাতে করে ছেলেমেয়েরা একটু ট্র্যাক করতে অসুবিধা হয়, বোধ অনুভব করে। তো যেটা মূল বিষয়, যে নিরপেক্ষ রেখা কি সেটা আগে আমি একটু শর্টে জেনে নিই। আইসি কার্ভ যেটাকে বলা হয় শর্টে, ইন্ডিফারেন্স কার্ভ কোথায় আমার কাজে লাগে? যদি দুটো কমোডিটিকে আমি চয়েস করে নিই, একটা হচ্ছে দেখা গেল x1 এবং একটা হচ্ছে x2, সিচুয়েশন যদি এরকম থাকে, তো এরকমভাবে একটা ডিমান্ড কার্ভের মতন একটা কার্ভ চলে যায়, যেটাকে আমি আইসি বলি। তো আইসি কি? ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে আমরা নিরপেক্ষ থাকবো। নিরপেক্ষ বলতে কি না, আমি এটাকে চয়েস করবো না আমি ওটাকে চয়েস করবো, তার কারণ দুটোই আমার কাছে সমান। নিরপেক্ষ ইন দ্য সেন্স বোথ সাইডে ইকুইলিব্রিয়াম সমান থাকে। এখন এখানে আমরা অনেকগুলো কম্বিনেশনস আমরা পাবো। উই হ্যাভ সেভারাল কম্বিনেশনস অন দি বেসিস অফ দিস কার্ভ। ধরো আমি এগুলোকে একটা একটা করে নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলোকে যদি আমি একটা একটা করে নাম দিই, ধরো এটাকে আমি এ দিলাম, এটাকে আমি বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম। তো ডিফারেন্ট ডিফারেন্ট আমি নাম দিলাম। কেন নাম দিলাম? যে এটা পয়েন্ট আউট বোঝার জন্যে, যে কোনটা কি ইঙ্গিত দিচ্ছে, কোনটাকে আমি কি নাম দিয়ে দিতে পারি। তো এ একটা বান্ডিল পেলাম, ঠিক আছে, এ একটা পয়েন্ট যেখানে কনজিউমার দুটো কমোডিটি ইউজ করছে, হ্যাঁ, দুটো কমোডিটি ইউজ করছে, x1 এবং x2। এখন কি x1 এর পরিমাণ বেশি না x2 এর পরিমাণ বেশি, সেটাকে একটু আমরা বোঝার চেষ্টা করি। কনজিউমার এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, x2 সব থেকে বেশি ভোগ করছে এবং x1 এইটুকু ভোগ করছে। তো এইটুকু পরিমাণ x1 সে ভোগ করছে, এইটুকু পরিমাণ x2 ভোগ করছে। এখন তবুও সে ইনডিফারেন্ট কেন? ইনডিফারেন্ট তার কারণ, এই পয়েন্টটায় যদি আমি চলে যাই, সেখানে দেখব কনজিউমার যতটা পরিমাণ x1 x2 নিচ্ছিল, ঠিক ততটাই পরিমাণ বা তার থেকে একটু কম x1 নিচ্ছে। তার মানে এই পয়েন্টের, মানে এই পয়েন্টে যে স্যাটিসফ্যাকশন সে পাচ্ছে, এ পয়েন্টে যে পরিমাণ স্যাটিসফ্যাকশন সে পাচ্ছে, বি পয়েন্টে সেম পরিমাণ স্যাটিসফ্যাকশন পাচ্ছে সে। যার জন্যে আমরা বলতে পারি এ পয়েন্টে যা স্যাটিসফ্যাকশন বি পয়েন্টেও তাই, সিতেও তাই এবং ডিতেও তাই। তো আমি এখান থেকে কনক্লুশনে আসতে পারি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি। তো এই যে সিচুয়েশনটায় আমরা এলাম, দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেট যে একটা ইনডিফারেন্স কার্ভের যে বিভিন্ন পয়েন্ট, আমরা কম্বিনেশন পয়েন্ট যেগুলো পাবো, সেখানে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন আমাকে প্রোভাইড করা হবে। তার মানে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন বলতে কি, এ বি সি ডি চারটে যদি আমি পয়েন্ট নিয়ে নিই, চারটেতে যে কম্বিনেশনসগুলো আমি পাচ্ছি, সেগুলোতেই আমি রাজি, যে যে কোনো একটা আমাকে দিলেই হবে, আমি প্রত্যেকটাকে সেম মনে করছি। তো আমি এক্সাম্পল তরফে নিয়ে নিলাম যে এ পয়েন্টে আমি একটা রিয়েলিস্টিক যদি এক্সাম্পল নিয়ে নিই, এ পয়েন্টটাকে আমি ফেসবুক রাখলাম, বি পয়েন্টটাকে আমি ইনস্টাগ্রাম রাখলাম, আমি সোশ্যাল মিডিয়ার সব পার্টগুলোকে নিচ্ছি, সি পয়েন্ট আমি ইউটিউব রাখলাম, আর ডি পয়েন্টে দেখা গেল আমি মুভি রাখলাম। এখন আমাকে বলা হলো যে তুই মোবাইলটা নিয়ে কোনটাকে, এই ধর 1 ঘন্টা তোকে আমি সময় দিলাম, যে তুই 1 ঘন্টা মোবাইল ঘাঁটবি, আমি তোকে 1 ঘন্টা টাইম দিলাম। তা তুই 1 ঘন্টায় কোন জিনিসটাকে চয়েস করবি, তুই কোনটা ঘাটার জন্য চয়েস করবি? ফেসবুক, বিতে ইনস্টাগ্রাম, নাকি সিতে ইউটিউব, নাকি ডিতে গিয়ে মুভি দেখবি? তো সে বলল যে কোনো একটাই আমার জন্য যথেষ্ট, মানে আমি সবকটাই
ইকুয়াল স্যাটিসফ্যাকশন পাবো, তো যেটা আমাকে দেওয়া হবে সেটা আমি গ্রহণ করব। সিচুয়েশন যদি এরকম হয় তাহলে সেখানে বলা যায় যে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন সেই ব্যক্তি পাচ্ছে। বোঝা গেল? তো এগুলোকে আমরা যদি দুটো পয়েন্টের রেসপেক্টে নিই, যে একটা দেখা গেল মোট পুজোর সময় হয়তো তিনটে জিনিস তাকে দেওয়া হবে, এখন বলা হচ্ছে যে দুটো জামা একটা প্যান্ট দেওয়া হবে, বা একটা প্যান্ট দুটো জামা দেওয়া হবে, এরকম ডিফারেন্ট কম্বিনেশনগুলো আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? তো এই ডিফারেন্ট কম্বিনেশনের মধ্যে যদি এরকম উত্তর আসে আমার কাছে যে হ্যাঁ যেটা দেবা সেটাতে আমি রাজি, কারণ প্রত্যেকটাই আমার পছন্দের, এরকম যদি হয় তার মানে আমরা সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাই। তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে যে এফ এ যে লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছে, ডি তে কি সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছে? আনসার দাও আমাকে। এফ এ যে স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছে, ওকে, আই থিঙ্ক তুমি ঠিকই চয়েস করবা, যে কারণ সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন এখানে পাওয়া যাচ্ছে, তার কারণ কি? তার কারণ সেম একটা ইনডিফারেন্স কার্ভে দুটো পয়েন্টই বিলং করছে। তার মানে আইসি তে ডিও, ডি পয়েন্টটাও বিলং করছে, সাথে সাথে এফ পয়েন্টটাও বিলং করছে। যেহেতু আইসি টুর মধ্যে রয়েছে, তার মানে আমি এর প্রত্যেকটা পয়েন্টে, মানে আইসি টু এর যে প্রত্যেকটা পয়েন্ট আমি পাবো, যদি আমি এখানে আরো কয়েকটা পয়েন্টকে নিই, এটা তোমার বুঝতে সুবিধা করবে, সেই প্রত্যেকটা পয়েন্টে আমি সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাবো। ক্লিয়ার? নেক্সট এবার যেটা আছে, যে আমরা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচে পড়ে এসেছিলাম, হায়ার হায়ার utility curve, that is higher indifference curve indicates high level of satisfaction। আরেকবার বলছি, higher level of indifference curve indicates high level of satisfaction। তার মানে কি, আমি যদি এইখান থেকে ইনডিফারেন্স কার্ভে যাই, তাহলে আমি নিচ থেকে ওপরে যাচ্ছি যেহেতু, তার মানে আমি উঁচুর আইসি কার্ভে যাচ্ছি, দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে আমার ইউটিলিটি বাড়বে। তাহলে আইসি তে যে ধরনের আমি ইউটিলিটি পাবো, তার থেকে বেশি পাবো আমি আইসি তে। বুঝতে পেরেছো নাকি? দেখো, আইসি তে যে লেভেল অফ ইউটিলিটি পাবো, তার থেকেও আমি হায়ার লেভেল অফ ইউটিলিটি পাবো আইসি তে। এবং আইসি এর কথা যদি আমি বলি, তাহলে আইসি এ যা পাবো আমি, তার থেকে বেশি পরিমাণ আইসি তে পাবো, এবং তার থেকে বেশি পরিমাণ আইসি তে পাবো। ক্লিয়ার? কেন পাবো এগুলো এরকম ভাবে? তার কারণ হায়ার লেভেলস অফ ইউটিলিটি ইন্ডিকেটস হাই লেভেল অফ ইনডিফারেন্স কার্ভ। দেখো, বুঝতে পেরেছো নাকি? যদি বুঝতে পারো আমি পরেরটা এগোবো। বুঝতে পেরেছি স্যার। Good. আমি একটুখানি পরিষ্কার করে দিই এগুলো। বেশ, এবার পরের পার্ট দেখো কি বলছে। আচ্ছা, এখান থেকে আমি একটু পড়ে নিই। এখানে কি বোঝানোর চেষ্টা চলছে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে মাইনর কোর্সের জন্য এটা ইম্পর্ট্যান্ট, এবং মেজর কোর্সের জন্য আরো অ্যাডভান্স ভাবে আমাকে পড়তে হবে, বাট আমি বেসিকটাকে তোমাকে এই মুহূর্তে বোঝাচ্ছি। যে ইনডিফারেন্স কার্ভের যে পদ্ধতি, সেখানে ভারসাম্যে আমরা কি করে পৌঁছাবো। বলা হচ্ছে ক্রেতা যে স্থানে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়ে থাকে, সেই স্থানকে ভারসাম্যের স্থান বলা হয়। এখানে বলো তো দেখি, কোথায় বেশি ইউটিলিটি পাচ্ছে? জি, না এফ, না ই, না ডি, না সি পয়েন্টে? টেল মি, কোন পয়েন্টে ক্রেতা হাই লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাচ্ছে? ই ই পয়েন্টে। পয়েন্টে। ই পয়েন্টে, কিন্তু কেন? উচ্চতর উচ্চতর লেভেল আছে লেভেল স্যার। আছে। হায়ার। উচ্চতর, ঠিক, হায়ার ইনডিফারেন্স কার্ভ ইন্ডিকেট করছে। কারণ কি আমরা জানি আইসি লেস দ্যান আইসি লেস দ্যান আইসি এই এই শর্তটা আসছে আমাকে এই ডায়াগ্রামটা দেখার পর। এখন যেহেতু ই পয়েন্টটা সব থেকে হাইয়েস্ট টাচেবল পয়েন্ট উইথ দ্য বাজেট লাইন, তার কারণে কি এইখানটা আমি ভারসাম্য সব থেকে বেশি পাবো, সরি, ইউটিলিটি বেশি পাবো। আর যদি ইউটিলিটি আমি বেশি পাই, তার মানে সেটাই হবে আমার কি, কি পয়েন্ট, সেটাই হবে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে? বোঝা গেল কি? বেশ, নেক্সট।
ওকে, এরপরে কি আছে একটু দেখি। আচ্ছা, নিচ থেকে আমি পড়ে বোঝাচ্ছি, এবার দেখো। উপরের চিত্রে অনুভূমিক অক্ষে Q1, দেখো অনুভূমিক একটা অক্ষ হয়, একটা উলম্ব অক্ষ হয়, এটাকে বলা হয় উলম্ব অক্ষ, এটাকে বলা হয় অনুভূমিক অক্ষ। অনুভূমিককে হরাইজন্টাল বলা হয়, ঠিক আছে, হরাইজন্টাল বলা হয়, আর উলম্বকে বলা হয় ভার্টিক্যাল, ঠিক আছে, ভার্টিক্যাল। ওকে, তাহলে অনুভূমিক অক্ষ আর একটা হচ্ছে, এটাকে বলা হয় উলম্ব অক্ষ, আর এটাকে বলা হয় অনুভূমিক অক্ষ। ইংরেজিতে এটাকে বলা হয় হরাইজন্টাল, এটাকে বলা হয় ভার্টিক্যাল। আচ্ছা, আমি ভার্টিক্যাল অ্যাক্সিসে কি নিয়েছি? Q2 নিয়েছি, এটা লিখে দিতে হবে। হরাইজন্টালে নিয়েছি আমি Q1 দ্রব্য। তো নেক্সট কি বলছে, এবি একটা বাজেট লাইন। এবি দেখো, এই যে এ আর এই যে বি, এই দুই হচ্ছে একটা বাজেট লাইন নিয়েছি আমরা। বাজেট লাইন আগে পড়ানো হয়েছে। IC1, IC2, IC3 তিনটে হচ্ছে আমাদের ইন্ডিফারেন্স কার্ভ। জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে এখানে। এবি বাজেট রেখা এই পাঁচটা বিন্দুতে টাচ করেছে। ওকে, দেখো পাঁচটা বিন্দু টাচ করেছে কিনা, এই যে যেটা আমি একটু আগে বলে দিয়েছি অলরেডি, এই পাঁচটা বিন্দুতে টাচ করেছে। এরপর কি বলছে, সমস্ত বিন্দুতেই সে দ্রব্য কিনতে পারবে। কারণ কি, কেন সমস্ত বিন্দুতেই সে দ্রব্য কিনতে পারবে? কারণ কি, এখানে তার বাজেট লাইনের সঙ্গে প্রত্যেকটা বিন্দু ইন্টারসেক্ট করে রয়েছে। যেহেতু বাজেট লাইনের সঙ্গে টাচেবল, তার জন্য সে প্রত্যেকটাই অ্যাক্সেস করতে পারবে। কিন্তু জি বিন্দুর থেকে এফ বিন্দুতে ক্রেতার তৃপ্তি বেশি, তার মানে ক্লিয়ারলি জি গ্রেটার দেন এফ, তাই তো? নাকি এফ গ্রেটার দেন জি? কোনটা ঠিক? কোনটা ঠিক এই দুটোর মধ্যে? ছবি দুটোই। দেখে, ছবি দেখে বলো। জি এর থেকে জি এফ এ এর বেশি থেকে পাবে? জি এর থেকে এফ এ বেশি ইউটিলিটি, না এফ এর থেকে জি তে বেশি ইউটিলিটি? জি থেকে জি এফ এর থেকে এফ এর জি ইউটিলিটি থেকে এফ বেশি। এর, বেশি। তার মানে এফ এর ইউটিলিটি বেশি বলতে এটা ঠিক। বোঝা গেল কি? আর এটা ভুল। তো নেক্সট কি বলছে, কারণ জি বিন্দুর থেকে ক্রেতার এফ বিন্দুর উচ্চতর নিরপেক্ষ রেখা IC2 তে অবস্থান করছে। ঠিক একই রিজন যেটা আমি আগে বলে এসেছি। এরকম ভাবে এখানে কম্পেয়ার করা হয়েছে যে ডি আর সি এর মধ্যে। যদি আমি ডি আর সি এর মধ্যে যাই, দেখো ডি তে বেশি ইউটিলিটি পাচ্ছি আমরা, হায়ার ইন্ডিফারেন্স কার্ভ, তাই তো? তাহলে ডি গ্রেটার দেন সি। একইভাবে যদি আমি এখানে কম্পেয়ার করি, তাহলে জি গ্রেটার দেন এফ। বাট আমি যদি এবার এফ এর সঙ্গে, দেখো একটা একটা করে উঠছি, ফার্স্ট এই দুটোর সঙ্গে কম্পেয়ার করে নিলাম, সেকেন্ড এই দুটোর সঙ্গে কম্পেয়ার করে নিলাম। যখন এই দুটো কম্পেয়ার হয়ে গেল, এবার আমি কি করব, ই এর সঙ্গে ডি করব, এফ এর সঙ্গে ই করব। তাহলে ই আর এফ এর মধ্যে যদি বলি কোনটা বেশি স্যাটিসফ্যাকশন লেভেল? অবভিয়াসলি। আবার যদি আমি ডি এর সঙ্গে ই এর সম্পর্ক তৈরি করি, কোনটা আমার স্যাটিসফ্যাকশন হাই? এটা। তাহলে দু সাইডে ই হচ্ছে স্যাটিসফ্যাকশন হাই, তার মানে এটাই হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে। বোঝা গেল কি? ওকে, কিন্তু কিভাবে আমি একটু পৌঁছাবো আর কিভাবে এই জিনিসটাকে আমি খুব সুন্দরভাবে মাথায় রাখবো সেটা একটু বোঝার চেষ্টা করো। মানে তুমি ছবিতেও এরকম ভাবেই দেখিয়ে দেবে, কোনো সমস্যা নেই। যখন এক্সামে পেপারে তুমি লিখবে তখন ছবিতেও ডাইরেক্ট এইভাবে দেখিয়ে দেবে, তোমারও কনসেপ্ট ক্ল্যারিটি থাকবে, সঙ্গে যিনি দেখছেন পেপার চেক করবেন তিনিও বুঝবেন যে তুমি সঠিকভাবে বুঝেছো। দেখো, স্টার্টিং এ আমরা জি, এফ, ই আর পাচ্ছি ডি, সি, এই কটা আমরা ভিজিবল পয়েন্ট পাচ্ছি, যার মধ্যে আমি এবার সম্পর্ক তৈরি করতে করতে যাব। প্রথমে এই দুটোর মধ্যে রিলেশন তৈরি করব, তারপরে এই দুটোর মধ্যে রিলেশন করব। ঠিক আছে, লক্ষ্য করো এখানে কোনটাই বেশি? এফ এ বেশি, তাহলে জি লেস দ্যান এফ, তাই তো? আর এইখানে ডি গ্রেটার দ্যান সি, ঠিক? বোঝা গেল কি? আর এই দুইয়ের থেকেই ই বড়, তার মানে আমি এখানটায় লেস দ্যান দেবো, এখানটায় গ্রেটার দ্যান দেবো। দেখো বুঝতে পেরেছো নাকি? তাহলে আমি যদি এই সাইডটাকে দেখাই, জি লেস দ্যান এফ লেস দ্যান ই গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান সি। দেখো এটা বুঝতে পেরেছো নাকি? ক্লিয়ার? হ্যাঁ। ব্যাস, এটা কি পেপারে লিখে দিতে পারবে? মাথায় ঢুকেছে তো?
ওকে, নেক্সট দেখো এরপরে কি আছে। এবার বলা হচ্ছে কি দেখো, সুতরাং দেখা যাচ্ছে ক্রেতার ভারসাম্যের বিন্দু বা উপযোগিতা সর্বাধিকরণের বিন্দু হলো এমন এক বিন্দু যে বিন্দুতে সর্বোচ্চ নিরপেক্ষ রেখা ক্রেতার নির্দিষ্ট বাজেট রেখাকে স্পষ্ট করবে। তার মানে কি, যে ইনডিফারেন্স কার্ভগুলোকে তুমি এরকম ভাবে টানছো প্রত্যেকটাকে, তার মধ্যে হাইয়েস্ট যেটা পাবা তার সঙ্গে যে যখন বাজেট রেখার একটা টাচ তৈরি হবে, ভালো করে বুঝবা, তাহলে যে ইনডিফারেন্সটা তোমার সব থেকে হাইয়েস্ট ইনডিফারেন্স কার্ভ হচ্ছে, তার সঙ্গে যখন বাজেট লাইনটা অ্যাটাচ করছে যে পয়েন্টে, তার মানে এই পয়েন্টটা হবে তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, ভারসাম্যের বিন্দু নিরপেক্ষ রেখার ঢাল এবং বাজেট রেখার ঢাল পরস্পর সমান হয়। ভারসাম্যের যে বিন্দু সেখানে নিরপেক্ষ রেখার যে ঢাল আর বাজেট রেখার যে ঢাল সেটা সেম হয়। তাহলে ভারসাম্যের শর্তটা কি হলো, নিরপেক্ষ রেখার ঢাল এবং বাজেট রেখার ঢাল। এই লেখাটা থাকতে হবে, মাথায় রাখবা, এই লেখাটা থাকতেই হবে। তাহলে নিরপেক্ষ রেখার ঢাল যা হবে আর বাজেট রেখার ঢাল যা হবে, এই দুটো একটা একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় এসে ইন্টারসেক্ট করবে। এবার কি বলেছে, নিরপেক্ষ রেখার ঢালের অর্থটা কি, দুটি প্রান্তিক পরিবর্ততার হার, এবং বাজেট রেখার ঢালের অর্থ হচ্ছে দুটি দামের অনুপাত। তার মানে দ্রব্য যে দ্রব্যগুলো আমি কিনছি তার প্রান্তিক পরিবর্ততার হার আর দুটি দামের অনুপাতের মান যখন সমান হয় তখনই হয় ইকুইলিব্রিয়াম। অর্থাৎ ক্রেতা তখনই ভারসাম্যে থাকবে যখন দ্রব্য দুটির প্রান্তিক পরিবর্ততার হার, এখানটাই হবে, উঠে গিয়েছে কোনো কারণে, হার দ্রব্য দুটির দামের অনুপাতের সমান হবে। ঠিক আছে, এইটা দিয়েও কোশ্চেন হয়, এই লাইনটা দিয়ে, যে প্রমাণ করো যে যখন দ্রব্য দুটির প্রান্তিক পরিবর্ততার হার দ্রব্য দুটির দামের অনুপাতে সমান হয় তখন ভারসাম্য সৃষ্টি হয়। এরকম ভাবেও পেপারে ঘুরিয়ে কোশ্চেন আছে, তো আমাকে খুব ডিপলি পড়তে হবে জায়গাগুলো। তাহলে ভারসাম্যের এই শর্তটিকে বলা হয় প্রয়োজনীয় শর্ত। কিছু সময় এরকম ভাবে দেয় যে ক্রেতার ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটি কি, বা প্রথম শর্তটি কি। নেক্সট কি বলা হয়েছে, কিন্তু ক্রেতার ভারসাম্যের জন্য আরেকটি শর্ত পূরণ হওয়া জরুরি। এই শর্তটি হলো স্পর্শ বিন্দুতে নিরপেক্ষ রেখা কেন্দ্রের দিকে উত্তল থাকে। স্পর্শ বিন্দুতে নিরপেক্ষ রেখা কেন্দ্রের দিকে উত্তল থাকে, এই শর্তটিকে বলা হয় ভারসাম্যের পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। তার মানে ইকুইলিব্রিয়াম যেটা পাচ্ছি আমি, তার দুটোই জায়গা আছে, দেখো দুটো মেন কন্ডিশন পূরণ হতে হবে, একটা নেসেসিটি কন্ডিশন আর একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। ক্লিয়ার? একটা নেসেসিটি আর একটা কি সাফিসিয়েন্ট। মাথায় ঢুকলো? ওকে, আচ্ছা, ফার্স্টটাকে বলা হয় ফার্স্ট অর্ডার কন্ডিশন, সেকেন্ডটাকে বলা হয় সেকেন্ড অর্ডার কন্ডিশন। ওকে, দেখো যদি বলো এটা বুঝতে পেরেছি তাহলে আমরা ছেড়ে দেবো। এইবার শেষে একটা লাইন দেখো দিয়েছে, এই লাইনটা থেকে প্রায় বেশিরভাগ কোশ্চেনগুলোই এই জায়গা থেকেই তুলে তৈরি করা হয়, যে ক্রেতার ভারসাম্যের জন্য দুটি শর্তই পূরণ হওয়া প্রয়োজন। তাহলে এখান থেকে প্রশ্ন দেওয়া হয় যে ক্রেতার ভারসাম্যের সূত্র দুটি কি কি আর কেন দুটি শর্ত পূরণ হওয়া প্রয়োজন ভারসাম্যর বিন্দুতে, তারও উত্তর কিন্তু সেম এইটাই হবে। হ্যাঁ, তাহলে আমরা যেটা শিখলাম একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা পদ্ধতিতে ক্রেতার যে ভারসাম্য তৈরি হচ্ছে, ঠিক আছে, তা উপযোগিতার সর্বাধিকরণের শর্ত কি, দুটো শর্ত আমরা এখানে পেলাম, একটা হচ্ছে নেসেসিটি আর একটা হচ্ছে সাফিসিয়েন্ট, তাই তো? এই যে নেসেসিটি বলতে নেসেসারি কন্ডিশন আর সাফিসিয়েন্ট কন্ডিশন বলতে নিচেরটা। ফার্স্ট অর্ডার কন্ডিশন এটাকে বলা হয়, সেকেন্ড অর্ডার কন্ডিশন নিচেরটাকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশনকে। এবার এই শর্তগুলো কিভাবে হচ্ছে, বলা হয়েছে নিরপেক্ষ রেখার যে নিরপেক্ষ রেখার যে ঢাল আর বাজেট রেখার যে ঢাল, এই দুই ইকুয়াল হতে হবে। আরো একটা কথা বলেছে, এর মানে দুটি প্রান্তিক পরিবর্ততার হার, অর্থাৎ দ্রব্য দুটি প্রান্তিক পরিবর্ততার হার দ্রব্য দুটির দামের অনুপাতের সমান হবে, তবেই গিয়ে আমরা ভারসাম্য পাবো। আর এই যদি আমরা অ্যানালাইজ করতে যাই তাহলে দুটো শর্ত আমরা পেয়ে যাই, একটা হচ্ছে তোমার নেসেসারি কন্ডিশন, একটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি কন্ডিশনকে ফার্স্ট অর্ডার কন্ডিশন বলা হয়, এটাকে সাফিসিয়েন্ট কন্ডিশনকে সেকেন্ড অর্ডার কন্ডিশন বলা হয়। দেখো বুঝতে পেরেছো নাকি? যদি বুঝতে পারো আমি পরের পয়েন্টে যাবো।
কোশ্চেনটা মাইনরের জন্য ইম্পর্টেন্ট, মাইনর কোর্সে যারা থাকবে তাদেরও এটা ইম্পর্টেন্ট, আর সাইড বাই সাইড তোমারও। আচ্ছা, এবার বিশেষ কিছু জায়গা পড়বো, আমাদের এই জায়গাগুলো খুব ভালো করে পড়তে হবে মেজরে যারা আছে। এটা বেঙ্গলি মিডিয়ামের বই, ইংলিশ ভার্সনের যে বইগুলো আছে সেটা খুব আরো ডেসক্রিপটিভ ভাবে লেখা আছে। তো এখানে খুব শর্টের মধ্যেই অনেক অনেক জায়গার বেশি অ্যানালাইসিস এখানে নেই। তো মেজর যারা পড়ছে তাদের জন্য এই বইটা শুধুমাত্র এই বইটাই যথাযথ নয়, তাকে আরো এক্সট্রা কিছু জিনিস পড়তে হবে, হ্যাঁ, যেটা আমি আস্তে আস্তে তোমাকে দিয়ে দেবো। এখানে বলা হয়েছে কয়েকটি বিশেষ অবস্থায় ক্রেতার ভারসাম্য, স্পেশাল কন্ডিশন, কনজিউমার কোথায় কোথায় ইকুইলিব্রিয়ামে কিছু স্পেশাল কন্ডিশনে এসে পৌঁছায়। এবার স্পেশাল কন্ডিশনকে কি বলা হয়? কর্নার সলিউশন বলা হয়, ঠিক আছে, কর্নার সলিউশন বলা হয়। আর এই কর্নার সলিউশনকে অনেক সময় মনোমানিয়াও বলা হয়, ঠিক আছে, মনোমানিয়া বলা হয়। এই মনোমানিয়া বিষয়টা কি সেটা আমরা ডিটেলসে পড়বো। ওকে, মনোমানিয়া দেখো কি বলছে এই বিষয়টা। মনোমানিয়াতে কি বলছে দেখো, বলেছে ক্রেতার নির্দিষ্ট আয় এবং নির্দিষ্ট দুটি দ্রব্যের নির্দিষ্ট দামের পরিপ্রেক্ষিতে ক্রেতা যেখানেই ভারসাম্যে থাকে সেখানে সর্বোচ্চ নিরপেক্ষ রেখা ক্রেতার নির্দিষ্ট বাজেট রেখাকে স্পর্শ করে, যেটা আমরা আগে পড়ে এলাম। কেমন? এখন এটাই কি যথেষ্ট? এটাই যথেষ্ট ক্রেতার জন্য সবসময় নয়। এখন সাথে কি বলা হয়েছে, যে স্পর্শ বিন্দুতে নিরপেক্ষ রেখা কেন্দ্রবিন্দুর দিকে উত্তল হবে। তার মানে এটা কি, উপরে যাই আমি, স্পর্শ বিন্দুতে নিরপেক্ষ রেখা কেন্দ্রের দিকে উত্তল হবে, দেখো এই যে কেন্দ্রের দিকে উত্তল, হ্যাঁ, এটা সেকেন্ড কন্ডিশন বলা হয়েছে। আচ্ছা, এখানে কয়েকটি বিশেষ অবস্থায় ক্রেতার ভারসাম্য আমরা এই মুহূর্তে আলোচনা করব, যার মধ্যে একটি হলো কর্নার সলিউশন। যেখানে কি কর্নার সলিউশন কি, যার অপর নাম হচ্ছে মনোমানিয়া, ঠিক আছে, মনোমানিয়া। এখানে কি বলা হচ্ছে দেখো, ফার্স্ট, বিশেষ ধরনের উত্তল নিরপেক্ষ রেখা, স্পেশাল টাইপ অফ কনভেক্স ইনডিফারেন্স কার্ভ। সেটা কি বলেছে, নিরপেক্ষ রেখা কেন্দ্রবিন্দুর দিকে উত্তল আকৃতির হলেও নিরপেক্ষ রেখাগুলি যদি সব সময় বাজেট রেখা অপেক্ষায় বেশি স্টিপার হয়ে থাকে, ঠিক আছে, বেশি স্টিপার হয়ে থাকে বা ফ্ল্যাট হয়ে থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ নিরপেক্ষ রেখাগুলির ঢাল যদি সবসময় বাজেট রেখার ঢালের বেশি বা কম হয়, তাহলে ক্রেতার ভারসাম্য শুধুমাত্র একটি দ্রব্য কিনবে, মানে ভারসাম্য সিচুয়েশনে ক্রেতা তাহলে একটাই দ্রব্য পারচেস করবে, সেখানেই সে ম্যাক্সিমাম ইউটিলিটি পাবে, যেটাকে আমরা কৌণিক সমাধান বলে থাকবো। তো কৌণিক সমাধানটা কি, এই যে দেখো, এই জায়গায় ক্রেতা একটাই দ্রব্যে ম্যাক্সিমাম পয়েন্টে রয়েছে, কারণ কি হায়ার ইনডিফারেন্স কার্ভ গিভস হায়ার ইউটিলিটি। তো হায়ার যদি বলি তাহলে আমি এইটাকেই চয়েস করব। এটা যদি চয়েস করি বাজেট রেখার সঙ্গে একটাই জায়গায় অ্যাটাচ হয়ে রয়েছে, তাহলে এটা যদি একটা জায়গায় অ্যাটাচ হয়ে থাকে, দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেটস কনজিউমার শুধুমাত্র কিউ2 দ্রব্যটাকে কিনছে, কনজিউমার শুধুমাত্র কিউ2 দ্রব্যটাকে কিনছে আর কিচ্ছু পারচেস করছে না সে। তার কারণ কি, সে এখানে বেশি স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। কোথায় পাচ্ছে না, কিউ1 এ, যার জন্য সে কিউ1 জিরো পর্যন্ত রয়েছে, কিন্তু কিউ2 কতটা নিচ্ছে, এতটা, ঠিক আছে, এতটা সে কিউ2 নিচ্ছে এই পর্যন্ত। তো ক্লিয়ারলি আমি বুঝতে পারলাম যে এই ডায়াগ্রামের মাধ্যমে আগে স্পেশাল কন্ডিশন বলা হয়েছে, কারণ বেশিরভাগ কন্ডিশনে আমরা দেখেছিলাম সে আপ অ্যান্ড ডাউন করছে, কখনো কিউ2 বেশি নিচ্ছে, কখনো কিউ1 বেশি নিচ্ছে, তো এরকম সিচুয়েশনেই থাকছে। হ্যাঁ, তো এইখানটায় যেটা দেখছি শুধুমাত্র সে কিউ2 পারচেস করছে, কোনো রকম কিউ1 সে পারচেস করছে না, কিউ1 ইকুয়াল টু জিরো, কিউ1 ইকুয়াল টু জিরো। ওকে, নেক্সট কি বলছে, আরো একটা সিচুয়েশন হয় যখন ক্রেতা শুধু কিউ1 দ্রব্যটা নিতে চায়, এখানে তো কিউ2 দ্রব্যটা সে নিচ্ছে শুধু, কিন্তু যদি এরকম হয় কিউ1 দ্রব্যটা নিতে চায়, তাহলে ঠিক এর উল্টো হয়ে যাবে। দেখো আইসি1 এর থেকে আইসি2 এ বেশি, আইসি2 এর থেকে আইসি3 তে তোমার ইউটিলিটি বেশি পাবো। দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে সে কিউ2 দ্রব্যটা আগে কিনতো বেশি, কিন্তু এখন এই মুহূর্তে সে কিউ1টা বেশি নিচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা কি কখন হবে, এটা এটা তখনই হবে যখন সে, এই যে কৌণিক সমাধান হবে, যেখানে বলা হয়েছে নিরপেক্ষ রেখার ঢাল যদি সবসময় বাজেট রেখার ঢাল অপেক্ষা বেশি অথবা কম হয়, তখন গিয়ে এটা হবে। নেক্সট কি বলা হয়েছে,
দেখো অবতল নিরপেক্ষ রেখা। 2 নম্বরে বলা হয়েছে কনকেভ ইনডিফারেন্স কার্ভ। কনকেভ ইনডিফারেন্স কার্ভ বলতে কি, নিরপেক্ষ রেখাগুলি যদি কেন্দ্রবিন্দুর দিকে অবতল আকৃতির হয়, কেন্দ্রবিন্দুর থেকে অবতল, উত্তল কি উত্তল এরকম, অবতল কি অবতল এইরকম, ঠিক আছে। ঠিক এর উল্টো, এদিক থেকে যদি দেখি উল্টো নৌকার মতন লাগবে তার মানে অবতল, এদিক থেকে যদি দেখি তাহলে একটা সোজা নৌকার মতন লাগবে তার মানে সে উত্তল। ওকে, তো অবতল প্রকৃতির হয় অর্থাৎ এইরকম অনেকটা হয় নিরপেক্ষ রেখা, কিন্তু কখন হয় সেটা, অর্থাৎ ভারসাম্যের শুধুমাত্র একটি দ্রব্য কিনবে, অর্থাৎ কৌণিক সমাধানে কৌণিক সমাধান হবে। তাহলে অবতল কেসেও আমরা কৌণিক সমাধান পাই, এই যে পেলাম আমরা। হ্যাঁ, তাই এখানে কৌণিক সমাধানের মধ্যে কোনটা চয়েস করবে দেখো তো কনজিউমার। IC1 হচ্ছে এইটা, অবভিয়াসলি এটা একটা ভারসাম্যের পয়েন্ট, কিন্তু ভারসাম্যের পয়েন্ট হলেও এটা ম্যাক্সিমাম ইউটিলিটি হচ্ছে না, তার মানে এটা আমি বলতে পারি না যে কনজিউমার এখানেই ইকুইলিব্রিয়ামের অবস্থায় থাকবে, তার মানে এটা ট্রুলি ভারসাম্যের বিন্দু নয়, তার কারণে এর থেকেও হায়ার ইন্ডিফারেন্স কার্ভ আছে। তা IC2 কোথায় আছে, IC2 এইটাই আছে, তার মানে এটা তার একটা ভারসাম্য বিন্দু হতে পারে, কিন্তু না, এর থেকেও IC3 ওপরে রয়েছে, এই যে IC3, তার মানে ক্রেতা এই জায়গায় থাকবে, এই জায়গাগুলো রিজেক্ট করবে, তার কারণ কি, হায়ার ইন্ডিফারেন্স কার্ভ গিভস হায়ার ইউটিলিটি। তাহলে আমরা দেখলাম অবতল অবস্থাতেও এই সেম জিনিস তৈরি হয়, যেটা আগের কেসে আমরা করে এলাম, কনকেভ ইন্ডিফারেন্স কার্ভ। ওকে, নেক্সট কি বলা হয়েছে এখানে, নিম্নমুখী সরল রৈখিক নিরপেক্ষ রেখা। এটা কখন হয়, স্ট্রেট লাইন কেস কখন হয়, দেখো নিম্নমুখী রেখাগুলি যদি নিরপেক্ষ রেখাগুলি যদি নিম্নমুখী সরলরেখা হয়, অর্থাৎ দ্রব্য দুটি সম্পূর্ণ পরিবর্ত দ্রব্য হয়, মানে সাবস্টিটিউট প্রোডাক্ট হয়, তাহলে তিন ধরনের সিচুয়েশন ঘটতে পারে। কেবল তিন ধরনের সিচুয়েশন কি কি বলা হয়েছে দেখো, একটা হচ্ছে প্রথমত নিম্নমুখী সরলরৈখিক। নিম্নমুখী সরলরৈখিক কি বলা হয়েছে, নিরপেক্ষ রেখাগুলি বাজেট রেখা অপেক্ষা বেশি যদি স্টিফ হয়, বেশি বাজেট রেখার থেকেও খারাপ হয়ে থাকে, তার মানে সিচুয়েশনটা কি বোঝাচ্ছে দেখো, বাজেট রেখার থেকেও বেশি নিরপেক্ষ রেখা, এই দেখো বাজেট রেখা এরকম গিয়েছে, নিরপেক্ষ রেখা এরকম গিয়েছে, তাহলে কার স্টিফনেস বেশি, লক্ষ্য করো তো এই জায়গাটায় কোনটায় স্টিফনেসটা বেশি রয়েছে, এইটার ক্ষেত্রে স্টিফনেস বেশি রয়েছে না এইটার ক্ষেত্রে স্টিফনেস বেশি রয়েছে বাজেট রেখা, বলতে পারবে? সেকেন্ডেরটা হবে। হ্যাঁ, বলছি সেকেন্ডেরটা হবে। সেকেন্ডেরটা না, দেখো ঢাল কোনটায় বেশি রয়েছে, বলা হয়েছে বাজেট রেখার ঢাল যা, তার থেকে নিরপেক্ষ রেখার ঢাল বেশি হবে। এখন ঢাল কোনটার বেশি কোনটার কম, এই যদি আমি একটা দাগ টানি, আর এই যদি আমি আর একটা দাগ টানি, অন্য কালি দিয়ে টানি সুবিধা হবে বুঝতে, এই যদি আর একটা টানি, বলো তো কোনটার ঢাল বেশি, পিঙ্ক কালার পিঙ্ক কালার ঢাল বেশি তাই তো, না ব্ল্যাকের ঢাল বেশি, ব্ল্যাকের ঢাল বেশি, এটাই ঢাল বেশি না, লক্ষ্য করো তো, এটাই তো ঢাল কম আছে, বোঝা গেল কি, তার মানে এবার বলো এখানে এইখানে কার ঢাল বেশি, আইসির ঢাল বেশি নাকি বাজেট রেখার ঢাল বেশি, কোনটার ঢাল বেশি এখানে, হ্যাঁ আইসি আইসি রেখার ঢাল বেশি, আর এখানটা কি হচ্ছে কার ঢাল বেশি, তাহলে এখানে বলতে পারি আইসি গ্রেটার দেন বিসি, ঢালের দিক থেকে যদি বিচার করি, এখানে কি হবে তাহলে বিসি গ্রেটার দেন আইসি, বুঝতে পেরেছো কি, বোঝা গেল কি, হ্যাঁ স্যার। তাহলে প্রথমে কি বলা হয়েছিল, কৌণিক সমাধান কখন হচ্ছে বা কৌণিক কর্নার সলিউশন কখন হয়, বলা হয়েছে নিম্নমুখী সরলরৈখিক এবং নিরপেক্ষ রেখাগুলির বাজেট রেখা অপেক্ষা, মানে নিরপেক্ষ রেখা যদি বাজেট রেখা অপেক্ষা বেশি খাড়া হয়ে থাকে, নিরপেক্ষ রেখাগুলি অর্থাৎ এই যে আইসি কার্ভগুলো, তা যদি বাজেট রেখার থেকে বেশি খাড়া হয়ে থাকে, তার মানে এইটা দেখো বাজেট রেখার যা ঢাল স্লোপ, তাহলে বাজেট রেখার স্লোপের থেকে আইসি স্লোপ এখানে বেশি, ঠিক আছে, তো আমি এখানে বলতে পারি যে স্লোপ অফ আইসি greater than slope of budget curve, ঠিক আছে, বোঝা গেল কি, হ্যাঁ কিন্তু এইখানটা আমি কি বলতে পারি, এখানে
স্লোপ অফ বাজেট কার্ভ গ্রেটার দ্যান স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ, কারণ ইনডিফারেন্সের কার্ভের থেকে বাজেট রেখার বেশি ঢাল রয়েছে। ঠিক আছে। দ্বিতীয়ত এই যে দ্বিতীয় কেসটা এইটা বুঝিয়েছে। ঠিক আছে, এই যে কেসটা দেখানো হয়েছে এটা দ্বিতীয়টাই বুঝিয়েছে। তাহলে 3 নম্বর সিচুয়েশন কি হতে পারে? 3 নম্বর সিচুয়েশনে বলা হয়েছে নিম্নমুখী সরলরৈখিক নিরপেক্ষ রেখাগুলি বাজেট রেখা যদি সমান খাড়া হয়, অর্থাৎ নিরপেক্ষ রেখাগুলির ঢাল বাজেট রেখার ঢালের সমান হয়, তার মানে স্লোপ অফ দি আইসি, স্লোপ অফ আইসি ইকুয়াল টু স্লোপ অফ কি হবে, স্লোপ অফ বাজেট কার্ভ। ঠিক আছে, যদি এরকম হয়, বা বাজেট লাইন, বাজেট কার্ভ কেন বলছি, বাজেট লাইন, ওকে, তো বাজেট লাইনের স্লোপ আর আইসির স্লোপ যদি সেম হয়ে যায়, তাহলে গিয়ে আমরা কি পাবো সেখানে, বাজেট রেখার কি পাবো, একটা বিন্দু পাবো যেখানটাই ভারসাম্য বিন্দু তৈরি হতে পারে, কিন্তু বাজেট রেখার ওপর অবস্থিত যে কোনো বিন্দুতেই তখন ভারসাম্য হবে। কেন যে কোনো বিন্দুতে ভারসাম্য হবে? কারণ বাজেট রেখা যেটা, যদি এরকম বাজেট রেখা যায়, তাহলে আইসি কার্ভ ঠিক এর উপর দিয়েই যাবে। বোঝা গেল? তাহলে যে কোনো জায়গায় তখন আমি ইকুইলিব্রিয়াম পাবো। বোঝা গেল? দেখো এবার একটুখানি দেখে নাও এটা, 3টে পয়েন্ট, আমি পরেরটা যাবো। আচ্ছা, না শেষে রিভিশন করে দিচ্ছি। নেক্সট, আয় প্রভাব এবং আয় ভোগ রেখা। তাহলে আয় প্রভাব কি? ইনকাম এফেক্ট আর ইনকাম কনজাম্পশন কার্ভ, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। প্রথমত আয় প্রভাব সম্পর্কে আমাকে জানতে হবে এটা কি। দুটি দ্রব্যের দাম যদি স্থির থাকে, মানে প্রাইস P1 এবং P2 এই দুই যদি সেম থাকে, নো চেঞ্জ হয়, তাহলে ক্রেতার আয়ের পরিবর্তনের ফলে ক্রেতার চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় আয় প্রভাব। তাহলে দ্রব্যের দাম সেম, এরকম অবস্থায় যদি আয়, ইনকাম, মানুষের ইনকাম চেঞ্জ হয়, তাহলে ইনকাম চেঞ্জ বলতে কি, 2000 টাকা যদি আমি 20,000 টাকা কারো ইনকাম ধরি, এইরকম অবস্থায় যখন P1 P2 সেম, যদি ধরে নিলাম, সে তো একটা কমোডিটি প্রথমত কেনে না, অনেক কমোডিটি কেনে, বাট বোঝার সুবিধার্থে আমরা দুটো কমোডিটি ধরে নিলাম। তো দুটো কমোডিটি যদি ধরে নিই আর 20,000 টাকা যদি তার ইনকাম ধরে নিই, তাহলে যখনই তার ইনকাম 30,000 হয়ে যাবে, লক্ষ্য করো তার ডিমান্ড কিন্তু বহুত বেড়ে যাবে আগের তুলনায়। তো এটাই বলা হচ্ছে যে ইনকাম বেড়ে গেলে যে কিভাবে মানুষের চাহিদার উপর একটা পরিবর্তন আসে, আর সেইটাকেই আমরা বলি ইনকাম এফেক্ট। ইনকামের ফলে একটা প্রভাব পড়ে। তো আর্থিক আয় বাড়ার ফলে কোনো ক্রেতা যদি বেশি পরিমাণ ভোগ করে, তাহলে সেটা হয় স্বাভাবিক দ্রব্য, নর্মাল গুডস। নর্মাল গুডসে কি বলে, যে যত ইনকাম বাড়বে তত ডিমান্ড বাড়বে। একইভাবে যদি স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়ার সাথে সাথে দ্রব্যের চাহিদা বাড়ে, তাহলে আয়ও বাড়ছে, দ্রব্যের চাহিদাও বাড়ছে, তাহলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় প্রভাব ধনাত্মক হবে। কেন ধনাত্মক হবে? দেখো, ইনকামও বাড়ছে, সাথে সাথে ডিমান্ডও বাড়ছে, যত ইনকাম বাড়ছে তত ডিমান্ড বাড়ছে। ক্লিয়ার? তার মানে পজিটিভ, একটা বাড়ছে সঙ্গে আর একটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? নিকৃষ্ট দ্রব্য কাকে বলে একটু দেখি। নিকৃষ্ট দ্রব্য হচ্ছে যত ইনকাম বাড়বে তার ফলে সে কোনো দ্রব্যের চাহিদা যদি কমে যায়, সেই দ্রব্যগুলোকে বলবো নিকৃষ্ট দ্রব্য। যেমন ধরো যে আমার ইনকাম যখন 20,000 ছিল, তখন মেবি আমি সাইকেল ইউজ করতাম, আর এখন আমার ইনকাম বেড়ে 30,000 যখন হলো, তখন গিয়ে আমি মোটর সাইকেল ব্যবহার করছি। ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ নিলাম। তো যখন আমি সাইকেল ব্যবহার করতাম 20,000 ছিল, যে ইনকাম বেড়ে গেল, এখন আমি আমি মোটরসাইকেল ইউজ করছি, তার মানে সাইকেলটা হয়ে গেল আমার কাছে নিকৃষ্ট দ্রব্য। কারণ কি, ইনকাম বেড়ে গেছে কিন্তু ডিমান্ড, সাইকেলের ডিমান্ড কি হয়েছে, সাইকেলের ডিমান্ড আমার কমে গিয়েছে। তার মানে একটা বেড়ে গিয়ে যদি আরেকটা কমে যায়, তার মানে ইনকাম বেড়ে যাওয়ার ফলে যদি কনজাম্পশন ডাউন হয়ে যায়, সেই রকম গুডস গুলোকে আমরা বলবো নিকৃষ্ট দ্রব্য। আর নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব হয় নেগেটিভ। কেন আয় প্রভাব নেগেটিভ হয়? একটা বাড়ছে একটা কমছে। আর ঠিক সেম ভাবে যদি আমি স্বাভাবিক দ্রব্যের কাছে যাই, তাহলে একটা বাড়লে একটা বেড়ে যায়, ইনকাম বাড়লে ডিমান্ড বেড়ে যায়। তাহলে দুটোই যেহেতু পজিটিভ হচ্ছে, তার মানে এর আধানটা অ্যাকচুয়ালি গিয়ে দাঁড়াচ্ছে পজিটিভ এফেক্ট। আর এটার যেহেতু প্লাস হচ্ছে, এটাই মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এটা আলটিমেট আধান যেটা আসছে নেগেটিভ। বোঝা গেল কি? তাহলে তোমায় প্রশ্ন করবে যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব কি, আয় প্রভাবের প্রকৃতি কি, পজিটিভ না নেগেটিভ? নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাবের ইয়েটা কি, তোমার প্রকৃতিটা কি?
এটা শর্ট প্রশ্ন, এখান থেকে আমাদের আসতে পারে। এবার আমরা প্রবেশ করব ইনকাম কনজাম্পশন কার্ভ। ইনকাম কনজাম্পশন কার্ভ যাওয়ার আগে আমাকে জানতে হবে যে কাকে বলে ইনকাম কনজাম্পশন কার্ভ। ওকে, সো আয়ের পরিবর্তনের ফলে আমরা দেখলাম দ্রব্যের ভোগের যে পরিমাণ সেটা স্থির থাকতে পারে, কিন্তু সেটা কি একটি দ্রব্যের ক্ষেত্রে। এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় প্রভাব শূন্য হয়। তাহলে আয় প্রভাব দুই হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। কিন্তু কখন জিরো হয় এটা খুব ভাইটাল, পেপারে এটা কিন্তু দেয় মাঝে সাঝে। যদি আয়ের পরিবর্তনের ফলে একটি দ্রব্যের পরিমাণ তোমার ভোগের পরিমাণ স্থির হয়ে যায়, মানে আর নো চেঞ্জ হয়ে যায়, নো চেঞ্জ সিচুয়েশন চলে আসে, তখন আমরা সেটাকে বলবো আয় প্রভাব শূন্য হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে কি আয় ভোগ রেখা। আয় ভোগ রেখা, আয় ভোগ রেখা কাকে বলে? দুটি দ্রব্যের দাম স্থির অবস্থায়, মানে প্রাইস যদি চেঞ্জ না হয়, তাহলে ইনকাম পরিবর্তন হওয়ার ফলে ক্রেতার ভারসাম্যের যে বিন্দুগুলো আমরা পাচ্ছি, নতুন নতুন যে ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো পাচ্ছি, সেই বিন্দুগুলো যোগ করে যে সঞ্চার পথ পাওয়া যায় তাকে বলা হয় আয় ভোগ রেখা। আয় ভোগ রেখা কাকে বলা হয়? ইনকাম কনজাম্পশন কার্ভ। ইনকাম কনজাম্পশন কার্ভ কাকে বলবো? ইনকাম কনজাম্পশন কার্ভ বলবো যে যদি ইনকাম চেঞ্জ হয়, তার জন্য কনজাম্পশন যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, ইনকাম চেঞ্জ হয়, তার জন্য কনজাম্পশন যদি চেঞ্জ হয়ে যায়, আর এই চেঞ্জ হওয়ার ফলে যে যে পয়েন্টগুলো আমরা পাবো, অর্থাৎ কি ভারসাম্যের বিন্দুগুলো পাবো, তা যদি একটা সঞ্চার পথের পথের মতন যদি আমি জয়েন্ট করে দিই, তা যদি একটা সঞ্চার পথের মতন জয়েন্ট করে দিই, এই কার্ভটাকে বলা হয় আইসিসি, ইনকাম কনজাম্পশন কার্ভ। ক্লিয়ার? এই হচ্ছে সেই ডায়াগ্রামটা। তাহলে জিনিস আমাকে পুরো মাথায় রাখতে হবে, ইনকাম কনজাম্পশন কার্ভ কাকে বলে। দেখো, বলা হয়েছে দুটি দ্রব্যের দাম যদি স্থির থাকে, মানে প্রাইস নো চেঞ্জ হবে। যখন ইনকাম কনজাম্পশন কার্ভ বলছি, ইনকাম নিয়ে কথা হবে। ইনকাম নিয়ে যদি কথা হয়, দেখো দুটো এলিমেন্ট আমাদের ডিমান্ড চেঞ্জ করার জন্য সব থেকে মেজর রোল প্লে করে। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রাইস, আর অপরটা হচ্ছে ইনকাম। ওকে, একটা প্রাইস, অপরটা হচ্ছে কি বললাম, ইনকাম। ইনপুট। তো প্রাইস আর ইনকাম আমাদের সব থেকে বড় একটা ভূমিকা নিয়ে থাকে। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ, আমি কি কি বললাম তাহলে? ইনকাম আর একটা কি, প্রাইস। প্রাইস। এই দুটো আমাদের সব থেকে মেজর ভূমিকা নিয়ে থাকে। তো যদি ইনকাম প্রাইস দুটো ভূমিকা নেয়, তাহলে আমাকে ইনকাম এফেক্ট যখন আমার বলতে হবে, তখন প্রাইসটাকে কি করতে হবে? ফিক্সড করে দিতে হবে। তাহলে আমি যার জন্য প্রথমে বললাম দুটি দ্রব্যের দাম স্থির অবস্থায় ক্রেতার আয়ের যদি চেঞ্জ হয়, মানে ইনকামের যদি পরিবর্তন হয়, তাহলে কনজাম্পশনের অবশ্যই পরিবর্তন হয়। আর এর ফলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেগুলো হয় নতুন নতুন, সেই পয়েন্টগুলোকে যোগ করে যে কার্ভ তৈরি করতে পারি আমরা, সেটাই হচ্ছে ইনকাম কনজাম্পশন কার্ভ। যেখানে ওপরে তোমাকে দেখানো হয়েছে, দেখো উপরে বলেই দেওয়া হয়েছে যে ই যে বিন্দু সেটা ভারসাম্যের বিন্দু, ই বিন্দু, এটা ভারসাম্যের কোন বিন্দু? ইনিশিয়াল পার্টে, প্রথম বাজেট লাইনে এইটা তার ভারসাম্যের বিন্দু, দ্বিতীয় বাজেট লাইনে এইটা, তৃতীয় বাজেট লাইনে এইটা। তাহলে ইনকাম চেঞ্জ হচ্ছে, দেখো লক্ষ্য করো, ইনকাম চেঞ্জ হচ্ছে, যার জন্য বাজেট টাকা শিফট করছে। তো প্রথমে ধরি আমি যে ব্যক্তির হয়তো 15,000 টাকা ইনকাম, তাহলে সে ডিমান্ড কতটা করতো? এতটা ডিমান্ড করতো, এতটা Q2 ডিমান্ড করতো, এতটা কিউ এন সরি Q1 ডিমান্ড করতো, ঠিক আছে। এখন যদি ইনকাম বেড়ে গিয়ে 25 হয়ে যায়, 10,000 টাকা বাড়ে, তাহলে সে এই রকম জায়গায় ভারসাম্যে আসে, যেখানে সে N1 পর্যন্ত, মানে ON1 পর্যন্ত সে Q2 চায়। ওকে, আর এদিকে ON1, এদিকে হচ্ছে OM1, OM1 পর্যন্ত সে Q1 চায়। তার মানে তার উভয় ডিমান্ডই বেড়েছে, দেখো ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে তার ডিমান্ডও বেড়ে গেছে। আবারও যদি ইনকাম বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যায়, তাহলে এই যে পয়েন্টগুলোকে আমি পাচ্ছি, তা যোগ করে দিলেই চলে আসবে ইনকাম কনজাম্পশন কার্ভ, যেটা নিচে তোমাকে বলে দেওয়া আছে ব্যাখ্যা করে। এই, ওকে, যেটুকু বললাম তাহলে বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার লক্ষ্য করো একটা জিনিস, যে দুটি দ্রব্যের দাম যদি স্থির থাকে, স্থির থাকা অবস্থায়
ক্রেতার আয় যদি আরো বেড়ে যায়, ফলে বাজেট রেখা A1 B1 হয়ে যায়। এই যে আয় বেড়ে গেছে, দেখো আগে AB ছিল বাজেট রেখা, এখন A1 B1 হয়ে গেছে, আয় বেড়ে গিয়েছে। তাহলে A1 B1 যদি বাজেট রেখা হয়ে যায়, তাহলে সমান্তরালভাবে উপরের দিকে উঠেছে A2 B2। কিসের জন্য? তখনও নিশ্চয়ই তার আয় বেড়েছে। এই বাজেট রেখা উচ্চতর নিরপেক্ষ রেখা IC2 কে E2 বিন্দুতে ছেদ করছে, ফলত এটা হচ্ছে তাদের নতুন ভারসাম্যের বিন্দু। তেমনি ভাবে ভারসাম্যের বিন্দু E1 E2 এই তিনটে পাওয়া গেল, যা যোগ করে আমরা আইসিসি কার্ভটা পেয়ে গেলাম। তাহলে আইসিসি সঞ্চার পথই হলো ইনকাম কনজাম্পশন কার্ভ বা আয় ভোগ রেখা। ঠিক আছে। এখন দুটি দ্রব্য যদি স্বাভাবিক দ্রব্য হয়, তাহলে ক্রেতার আয় বেড়ে যাওয়ার সাথে সাথে দুটি দ্রব্যেরই চাহিদা বাড়বে। কি বললাম আমি? দুটো দ্রব্য, এপাশে আমরা নর্মাল গুডস নিলাম, এপাশেও আমরা নর্মাল গুডস নিলাম, এপাশেও আমরা নর্মাল গুডস নিলাম। তো এরকম ভাবে দুপাশেই যদি নর্মাল গুডস নিই, তাহলে কি হবে? আয় বেড়ে যাওয়ার সাথে সাথে ক্রেতার দুটি দ্রব্যেরই চাহিদা বাড়বে, ফলে আয় ভোগ রেখা কি হয়ে যাবে? চিত্রে আইসিসি রেখার মতন দেখাবে নিচের। এই যে দেখো, আয় বেড়ে যাওয়ার সাথে সাথে এটা এদিক বেড়ে গিয়েছে, কারণ কি এদিকে বাড়তে থাকছে, কারণ ইনকাম যত বাড়বে তত তার কিউ2 চাহিদা বাড়বে। আবার ICC2 এর ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এই যে ছবিটা, সেটা আমরা এর পরে অ্যানালাইজ করব যে কেন দুটো দুদিকে চলে গেল। তাহলে লক্ষ্য করো, এটা ICC1, এটা ICC2, তার মানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কেস। তাই যদি দুপাশে নর্মাল গুডস নিই, লক্ষ্য করো, তাহলে এই রকম কেস হয়ে যাবে। তার মানে দুপাশে নর্মাল গুডস কখনো নেওয়া চলবে না। কি হবে? আমরা কম্পেয়ারটা এর পরে গিয়ে দেখাবো যে একটা নর্মাল গুডস একটা ইনফেরিয়র হলে কি হয়, একটা নর্মাল গুডস একটা ডিফেন্ট গুডস হয়ে গেলে কি হয়, এবং ভিন্ন ভিন্ন গুডস নিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে যেটা এখানে বলা হয়েছে যে আইসিসি রেখার মতো ঊর্ধ্বমুখী হয়, তাহলে আইসিসি রেখা ঊর্ধ্বমুখী বলতে কি? এই যে যত ইনকাম বাড়ছে তত দেখো আইসিসি কার্ভটা উপরের দিকে যাচ্ছে, এইটা এখানে বলা হয়েছে। এইবার স্পেশাল কেসে আসছি, যেটা আমি বললাম যে এটা দেখাবো যে নর্মাল কার্ভ হলে এদিক বেঁকে যাচ্ছে, নর্মাল কার্ভ হলে, তার মানে যে কোনো একটা অ্যাক্সিসে নর্মাল গুডস থাকতেই হবে। লক্ষ্য করো, দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্য যদি নিকৃষ্ট দ্রব্য হয়, মানে ইনফেরিয়র গুডস হয়, তাহলে আইভোগ রেখা একটি স্তরের পর পেছনের দিকে ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়ে যাবে। ঠিক আছে। তাহলে যেটা আমি এখানে দেখানো হয়েছে, এই যে যে কোনো একটা দিকে এদিক চলে যাবে। কেন হবে এটা? যদি নিকৃষ্ট দ্রব্য হয়। তাহলে লক্ষ্য করো বিষয়টা কি বোঝাচ্ছে। দ্রব্য দুটির মধ্যে যদি Q2 দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য হয়, তার মানে কি? এই দ্রব্যটা যদি স্বাভাবিক দ্রব্য হয়, ধরো মানে এক্সাম্পল হিসাবে, তার আগে একটু মুছে নিই, বোঝাতে সুবিধা হবে। দেখো, দ্রব্য দুটোর মধ্যে এটা যদি নর্মাল গুডস হয়, এটা যদি নর্মাল গুডস হয়, তাহলে কি হবে একটু লক্ষ্য করি। বলা হচ্ছে কি, দুটি দ্রব্যের মধ্যে যদি Q2 দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য হয়, তাহলে Q1 দ্রব্য যদি একটি নির্দিষ্ট স্তরের পর নিকৃষ্ট দ্রব্যে পরিণত হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে আইভোগ রেখা হয়ে যাবে কেমন? ICC1 এর মতন। লেখো ICC1। তাহলে এই দিকটা কি ছিল? এইটা ছিল নর্মাল গুডস, তার মানে এইটা অবশ্যই ইনফেরিয়র গুডস ছিল। হ্যাঁ, তো নর্মাল গুডস আর ইনফেরিয়র গুডস, এবার এটাকে ভুলে যাও, মনে করো এই কার্ভটা নেই। হ্যাঁ, তো সিচুয়েশন দেখো, আমি কয়েকটা পয়েন্ট নিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো, এখানে যদি আমি টানি, দেখো এই স্তর পর্যন্ত যেটা হচ্ছে, এই স্তর পর্যন্ত যেটা হচ্ছে, অল্প অল্প করে নর্মাল গুডস বাড়ানো হচ্ছে, আর ইনফিরিয়র গুডস অনেকটা করে বাড়ছে। কিন্তু একটা টাইমের পর ইনফিরিয়র গুডস দেখো যত উপরে যাচ্ছে তত ইনফিরিয়র গুডস কমিয়ে দিচ্ছে। দেখো এক তরফায় এতটা নেমে এলো। তাহলে এটাই হয় যখন একটা দিকে আমরা নর্মাল গুডস নিই, একটা ইনফেরিয়র গুডস নিই। তাহলে নর্মাল গুডস যদি আমি উপরের দিকে নিই, তাহলে কার্ভটা এই দিকে বেঁকে যাবে। হ্যাঁ, নর্মাল গুডসের দিকে উপরের দিকে উঠে যাবে।
আর যদি আমি এইদিকে নর্মাল গুডস নিই, যদি আরেকটা কেস নিই, আমি যদি এইদিকে নর্মাল গুডস নিই, ওদিকে ইনফেরিয়র গুডস নিই, তাহলে দ্রব্যটা এরকম হবে। তাহলে যদি দুটো সেপারেট ছবি আঁকি, একটা হবে এইরকম, আর যদি আমি আরেকটা সেপারেট ছবি আঁকি, আরেকটা হবে এইরকম। বোঝা গেল কি? তাহলে নর্মাল গুডস এটার ক্ষেত্রে কোন দিকে আমি নিয়েছি বলতো, আর এটার ক্ষেত্রে কোন দিকে নিয়েছি? এটার ক্ষেত্রে নর্মাল গুডস কোন দিকে আছে? তো এটা x তো অক্ষের এটা দিকে এক্স আছে অক্ষের দিকে কোণটা। আছে কোণটা। তাহলে আমি ধরেই এটাকে এক্স দিই আর এটাকে ওয়াই দিই। হ্যাঁ, নাম দিয়ে দিই। বলো দেখি এবার নর্মাল গুডস কোন দিকে আছে এই ছবিটায়? এটা 1 নম্বর ছবি, এটা 2 নম্বর ছবি। 1 নম্বর ছবিতে নর্মাল গুডস কোথায় আছে? x অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে, y অক্ষের দিকে ওয়াই ছিল। অক্ষের দিকে ছিল। হ্যাঁ, ওয়াই অক্ষের দিকে। আর এটা? এটা x অক্ষের এটা দিকে। এক্স অক্ষের দিকে। না, তো নিচেরটা এই আমি যে x এইদিকে নিচেরটা আছে। ধরেছিলাম। আমি এক্স ধরেছিলাম। হ্যাঁ, আমি তো চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটাকে এক্স ধরেছি মানে এটাকে ওয়াই ধরেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো কি তাহলে? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ, পরেরটা এবার। তো এটা গেল এই পর্যন্ত আমাদের সিচুয়েশন। এবার এখান থেকে পড়ি। আবার দ্রব্য দুটির মধ্যে Q1 দ্রব্যটি যদি স্বাভাবিক দ্রব্য হয় এবং Q2 দ্রব্যটি যদি একটি স্তরের পর নিকৃষ্ট দ্রব্য হয়ে যায়, তাহলে আইভোগ রেখা ICC2 এর মতন হয়ে যায়। যেটা এইটাই দেখানো হয়েছে, এই যে ICC2, এই যে এইদিকে এইরকম হয়ে যাবে। হ্যাঁ, এবার স্পেশাল কেস আর একটা। এখানে উল্লেখ করা যায় দুটি দ্রব্যই একই সঙ্গে নিকৃষ্ট দ্রব্য হতে পারে না। এটা একটা কনক্লুসিভ লাইন, যেটাকে এক্সপ্লেন করতে দেওয়া হয় যে দুটি দ্রব্য কখনো নিকৃষ্ট দ্রব্য হতে পারে না। কিন্তু কেন? আবার আরেকটা কথা বলেছে, দুটি দ্রব্যের মধ্যে Q1 দ্রব্যের চাহিদা আয়ের পরিবর্তনের সত্ত্বেও স্থির থাকে। Q1 দ্রব্যের, অর্থাৎ Q1 দ্রব্যের আয় প্রভাব শূন্য হয়। কিন্তু Q2 দ্রব্য যদি স্বাভাবিক দ্রব্য হয়, তাহলে আয় প্রভাব রেখা 34 নম্বর চিত্রের মতন হয়ে যাবে, এই যে এরকম আইভোগ রেখা। কিন্তু কেন হবে? আইসিসি উলম্ব অক্ষের সমান্তরাল হয়ে যাবে। কিন্তু কেন হবে আরেকবার বলি। দুটি দ্রব্যের মধ্যে Q1টাকে আমি, এই যে এইটাকে যদি আমি কি ধরি, Q1টাকে কি ধরি? ইনফেরিয়র গুড। ইনফেরিয়র গুড। হ্যাঁ, ইনফেরিয়র গুডস। মেন বিষয় যে দুটি কখনো ইনফেরিয়র হতে পারে না। কেন? এটা যদি ইনফেরিয়র হয়, তাহলে অবভিয়াসলি এটা ইনফেরিয়র হবে না। তার কারণ কি এটা ইনফেরিয়র হবে না? ইনফেরিয়র বলে ইনকাম যত বাড়ছে তত কি হবে? চাহিদা। ইনফেরিয়রে কি বলে, ইনকাম যত বাড়ছে চাহিদা কমে। এবার যদি এদিকে ইনকাম বাড়ে, লক্ষ্য করো, ইনকাম যদি আমি বাড়ানোর প্রসঙ্গ আনি, তাহলে দেখো এই যে ইনকাম বাড়ছে, এরকম ভাবে বোঝাতে পারি আমি। তাহলে ইনকাম যত বাড়ছে এটা আটকে যাচ্ছে, আর যাচ্ছে না এদিকে। তার মানে Q1টাকে বলতে পারি আমি ইনফেরিয়র গুডস। কিন্তু Q2 তে কি হচ্ছে, চাহিদা দেখো, ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে চাহিদা বাড়ছে। হ্যাঁ, তো ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে যদি চাহিদা বাড়ে, সেটা তো নিকৃষ্ট দ্রব্য নয়। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে আমায় বলা হয়েছিল ইনকাম যত বাড়বে, মানে ওয়াই যত বাড়বে, তাহলে কনজাম্পশন তত কমবে, তাহলেই সেটা নিকৃষ্ট দ্রব্য। তাহলে সেটা, এটা স্যাটিসফাই করলো এই জায়গাটা। ইনকাম যত বাড়ছে এটা আটকে গিয়েছে, আর বাড়ছে না। তার মানে ইনকাম বাড়ছে কিন্তু সি বাড়ছে না। কিন্তু এইখানে বলা হয়েছে Q2-র ক্ষেত্রে আবার বলা হয়েছে ইনকাম যত বাড়ছে তত সি আবার বাড়তে শুরু করছে। যদি তাই হয়, তার মানে এটা কি? এটা অবভিয়াসলি ইনফেরিয়র গুডস নয়। তাহলে কি গুডস? এটা নর্মাল গুডস, তাই তো? যেহেতু ইনকামের রেসপেক্টে আনছি, তার মানে এটা নর্মাল গুডস। আর একই রিজন আবার এইটা, যদি আমি এখানটায় আসি, তাহলে Q1টা হচ্ছে নর্মাল গুডস আর Q2টা হচ্ছে ইনফেরিয়র গুডস। বুঝতে পেরেছো? কারণ কি, ইনফেরিয়র গুডসে দেখো একটা টাইমে পর ডিমান্ড বাড়ছে না, এই যে, ঠিক আছে? তো বলা হয় যে ইনকাম বাড়লে কি হবে, ডিমান্ড কি হবে, নির্দিষ্ট দ্রব্যের ক্ষেত্রে কমবে। তাহলে এইটা তাই হচ্ছে, তাই তো? তাহলে এটা নর্মাল গুডস না ইনফেরিয়র গুডস, দেখো আমাকে বুঝে বলো। তো এটা এটা ইনফেরিয়র গুডস হবে। ইনফেরিয়র গুডস হবে। ইনকাম যতই বাড়ুক না কেন, কোনটা তাহলে বেড়ে যাচ্ছে ইনকামের সাথে সাথে? Q1। তাহলে Q1টা হচ্ছে তখন নর্মাল গুডস হয়ে যাচ্ছে, আর এটা ইনফেরিয়র গুডস হচ্ছে। বুঝতে পেরেছো? তাই একসঙ্গে দুটো কখনোই কি হতে পারে না,
ইনফেরিয়র পারবে না। গুডস হতে পারে না। এটা আমাদের একটা পেপারে কোশ্চেন আসতে পারে। এটা কখনো 2 মার্কসও দেয়, কখনো আবার বড় করেও দেয়, বাট মেজরে কখনো বড় করে দেবে না, মাসে একবার এরকম ধরনের। এবার দুটি নিকৃষ্ট দ্রব্য একটি আয়ভোগ রেখা কেমন হবে বিষয়টা, যদি এরকম হয় দুটো নিকৃষ্ট দ্রব্য এবং আয়ভোগ রেখা যদি আমি রাখতে চাই তাহলে কি হবে। বলা হচ্ছে আর্থিক আয় বেড়ে যাওয়ার ফলে ক্রেতার কোনো দ্রব্য কম পরিমাণ ভোগ করলে তাকে বলা হয় নিকৃষ্ট দ্রব্য। অর্থাৎ ডেফিনেশন দেওয়া হলো, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা তাহলে কমে যায় দ্রব্যের। তাহলে নিরপেক্ষ রেখা তত্ত্বে অনুমান করা হয়েছে ক্রেতা তার আয়ের সম্পূর্ণ পরিমাণ অর্থই দুটি দ্রব্যের জন্য কেনার পেছনে ব্যয় করে দেয়। কিন্তু দ্রব্য দুটির মধ্যে যদি নিকৃষ্ট দ্রব্যই হয়, দুটিই যদি নিকৃষ্ট দ্রব্য হয় তাহলে ক্রেতার আয় বাড়বে, তার সাথে সাথে দুটি দ্রব্যের ভোগ কমবে। কারণ আমাকে বলা হয়েছিল আয় বাড়লে ভোগ কমবে। এই পরিস্থিতিতে ক্রেতা তার আয়ের সম্পূর্ণ পরিমাণ অর্থ দুটি নিকৃষ্ট দ্রব্য কেনার জন্য ব্যয় করতে পারে না। বিষয়টা আমি আরেকবার বলি। বলা হয়েছে যে কনজিউমার থিওরিতে, সেই সাইডটা দেখালে সুবিধা হয়, হ্যাঁ এখানটা দেখায়, বলা হয়েছে যে ক্রেতা যদি x1 এবং x2 দ্রব্য দুটো ভোগ করে তাহলে তার এন্টায়ার ইনকামটা এই দুটোর মধ্যে খরচ করবে। তাহলে ইনকাম আমি ধরে নিলাম এম, তাহলে এই টোটাল এমটা এই দুটোর মধ্যে খরচ করবে। কিন্তু কিন্তু যদি দুটোই নিকৃষ্ট দ্রব্য হয় তাহলে বলা হয়েছে যে এম বাড়লে, এম মানে ইনকাম বাড়লে কি হবে, x1 এর চাহিদা কমবে, আবার x2 এর চাহিদাও কমবে। তাহলে দুটোর চাহিদা যদি কমে যায় তাহলে ইনকামের একটা পোর্শন তোমার কাছে থেকে যাবে। যদি ইনকামের একটা পোর্শন তোমার কাছে হাতে থেকে যায় তাহলে কি এন্টায়ার ইনকাম খরচ করা হলো, পুরো ইনকাম তোমার খরচ করা হলো না। আর যদি পুরো ইনকাম খরচ না হয় তার মানেই সেটা ঘটতে পারে না। ঠিক আছে, যে কারণে দুটি নিকৃষ্ট দ্রব্য আয়ভোগ রেখা আঁকা মোটামুটি ভাবে সম্ভব নয়, কারণ কি দুটি নিকৃষ্ট দ্রব্য কখনো এক্সিস্ট করতে পারে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এটাও আর একটা রিজন যে দুটো নিরপেক্ষ রেখার দুদিকে কখনোই আমরা নিকৃষ্ট দ্রব্য মাপতে পারি না। যেটা আমরা একটু আগে পড়ে এসেছি যে নিরপেক্ষ রেখায় যে দুটি দ্রব্য একই সঙ্গে নিকৃষ্ট দ্রব্য হতে পারে না। ঠিক আছে, নিকৃষ্ট দ্রব্য হতে পারে না। আচ্ছা, নেক্সট আমরা পড়বো অ্যাঞ্জেল কার্ভ। ওকে, তার আগে একটু পরিষ্কার করে নিই আমি এটা। দেখো, অ্যাঞ্জেল কার্ভটা খুব সুন্দর একটা কনসেপ্ট। অ্যাঞ্জেল কার্ভে কি বলা হয়েছে, অ্যাঞ্জেল কার্ভে বলা হয়েছে প্রফেসর আর্নস্ট এঞ্জেল, তিনি তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে কোনো দ্রব্যের দাম স্থির অবস্থায় ক্রেতার আয়ের পরিবর্তন হলে, তার মানে সেম জিনিসই কিন্তু এলো, দ্রব্যের দাম যদি স্থির থাকে সে সময় আয়ের যদি পরিবর্তন হয়, চাহিদার যে পরিবর্তন হয় সেটিকে একটি রেখার দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর্নস্ট এঞ্জেল কি বলেছেন যে তা যদি একটা রেখার দ্বারা আমরা প্রকাশ করি তাহলেই সেটা হয়ে যায় ইনকাম কনজাম্পশন কার্ভ। তাহলে আইসিসি কি ছিল, আইসিসি আর পিসিসি দুটো পেলাম আমরা। আইসিসি তে বলা হচ্ছে ইনকাম চেঞ্জ হলে যে ডিফারেন্ট কনজাম্পশন বান্ডিল তৈরি হচ্ছে তার যোগ করে আমরা পাচ্ছি আইসিসি। পিসিসি কি বলা হচ্ছে, প্রাইস চেঞ্জ হলে তার যে ডিফারেন্ট আমরা জায়গা পেলাম। দেখো, প্রাইস কনজাম্পশন কার্ভকে আগে করানো হলো, আমরা পরে যাব প্রাইস কনজাম্পশন কার্ভ, আগে ইনকাম কনজাম্পশন কার্ভটা করিয়ে নিই। দ্রব্যের দাম বাড়তে থাকলে যে ডিমান্ড কার্ভ তৈরি হয়, তাহলে ইনকাম কনজাম্পশন কার্ভ দেখতে কেমন হয়, এইরকম হয়। কেন, দেখো হায়ার ইনডিফারেন্স কার্ভ গিভস হায়ার ইউটিলিটি, তো যত উপরে যাচ্ছে ইনডিফারেন্স কার্ভ তত বেশি আমার ইউটিলিটি প্রদান করছে। তত বেশি যদি ইউটিলিটি প্রদান করে থাকে, হ্যাঁ, তার মানে যে সঞ্চার পথগুলো আমি পাচ্ছি তার যদি আমি যোগ করে দিই তাহলেই তৈরি হয়ে গেল আমার কি, ইনকাম কনজাম্পশন কার্ভ। আর এখান থেকেই আমি দ্রব্যের ডিমান্ড কার্ভ তৈরি করতে পারি। লক্ষ্য করো, এই পয়েন্টগুলোকে শুধু টেনে দাও, ঠিক আছে, নাম অনুযায়ী টেনে দাও। দেখো, ই এর ক্ষেত্রে ই আছে, ই1 এর ক্ষেত্রে ই1 আছে, ই2 এর ক্ষেত্রে এই যে ই2 আছে। তো যদি আমি টেনে দিই তাহলে একটা ঊর্ধ্বমুখী ডিমান্ড কার্ভ তৈরি হয়। তাহলে ঊর্ধ্বমুখী ডিমান্ড কার্ভটা কেন তৈরি হলো, কেন হলো ঊর্ধ্বমুখী ডিমান্ড কার্ভটা কেন হলো? ইনকাম বাড়ার সাথে চাহিদা বাড়ছে। ঠিক ঠিক ঠিক, বোঝা গেল কি তাহলে? যার জন্য কনক্লুশনে এখানে বলা হয়েছে, দেখো, যে দ্রব্যটি যদি স্বাভাবিক দ্রব্য হয় অর্থাৎ আয় ভোগ রেখা ঊর্ধ্বমুখী হবে। তাহলে স্বাভাবিক দ্রব্য রেখার ক্ষেত্রে আয় ভোগ রেখা ঊর্ধ্বমুখী হবে। তাহলে আয় বেড়ে যাওয়ার সাথে সাথে দ্রব্যটির চাহিদাও বাড়বে,
ফলে এঞ্জেল রেখা যেটা আছে সেটা পিকিউ রেখার মতো ডান দিকে ঊর্ধ্বমুখী হবে। ক্লিয়ার? তাই Yes. এঞ্জেল রেখা প্রথমে ঊর্ধ্বমুখী হলেও পরবর্তীতে সেটা পেছনের দিকে বেঁকে যায়। এই দেখো, লক্ষ্য করো, এঞ্জেল কার্ভ ঊর্ধ্বমুখী হলেও পরবর্তীতে আমরা উপরের দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এঞ্জেল কার্ভ কি প্রকাশ করছে? এঞ্জেল কার্ভ প্রকাশ করছে যে ইনকাম যদি পরিবর্তন হয়, তাহলে ইনকাম পরিবর্তন হওয়ার ফলে দ্রব্যের চাহিদায় কি পরিবর্তন হচ্ছে, আর সেই পরিবর্তনটা যদি একটা রেখার দ্বারা প্রকাশ করি আমরা, তখন তাকে বলা হয় ইনকাম কনজাম্পশন কার্ভ। ঠিক আছে? এবার একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে পরিবর্ত প্রভাব, মানে সাবস্টিটিউশন এফেক্ট কি। খুব ভালো করে এই জায়গাটা এবার একটু ভালো করে বসে বোঝো মনোযোগ দিয়ে। পরিবর্ত প্রভাব কি? ক্রেতার প্রকৃত আয় কি? দেখো, ইনকাম দু রকম হয়ে থাকে, একটা রিয়েল ইনকাম আর একটা মানি ইনকাম। ঠিক আছে? তাহলে রিয়েল ইনকাম কি? রিয়েল ইনকাম বলতে, ধরো প্রাইস কমে গেল কোনো প্রোডাক্টের, তাহলে তোমার হাতে কিছু একটা ইনকাম জেনারেট হচ্ছে না, অতিরিক্ত হাতে থেকে যাচ্ছে টাকা, যেটাকে টেম্পোরারি ইনকামও আমরা বলতে পারি, ওয়ান টাইপ অফ। তাহলে টেম্পোরারি ইনকাম বেড়ে যাওয়াকে বলা হয় রিয়েল ইনকাম বা প্রকৃত ইনকাম বেড়ে যাওয়া। আর যদি পার্মানেন্ট ইনকাম বেড়ে যায় তাহলে হয় মানি ইনকাম। পার্মানেন্ট ইনকাম মানে কি? স্যালারি বেড়ে যাওয়া। টেম্পোরারি ইনকাম কি হতে পারে? দেখা গেলো প্রাইস কমে গেছে, তার জন্য তোমার হয়তো প্রোডাক্ট কেনার পরও 20 টাকা অতিরিক্ত বেঁচে আছে, তো সেটা তোমার এক্সট্রা ইনকাম জেনারেট করে দিল, সেটা হচ্ছে রিয়েল ইনকাম বৃদ্ধি হওয়া। তাহলে ক্রেতার প্রকৃত আয় বা ক্রেতার ক্রয় ক্ষমতা একই অবস্থায় শুধুমাত্র আপেক্ষিক দামের পরিবর্তনের জন্য দ্রব্যের চাহিদার ওপর যে প্রভাব পড়ে তাকেই বলা হয় পরিবর্ত প্রভাব। তাহলে আমি ধরলাম যে হয়তো বাজারে চিকেন 200 টাকা কেজি চলছে, ফর এক্সাম্পল। এখন বাজারে যাওয়ার পর আমি গিয়ে দেখলাম যে চিকেন 160 টাকা। তাহলে আমার কাছে যে অতিরিক্ত সারপ্লাস হিসেবে 40 টাকাটা থেকে গেল, ঠিক আছে, এই টাকাটা দিয়ে আইদার আমি কিউ ওয়ান দ্রব্য কিনবো অথবা আমি কিউ টু দ্রব্য কিনবো। যেই দ্রব্যই কিনি না কেন সেই দ্রব্যের তাহলে ডিমান্ড কি হলো? বেড়ে গেল। তাহলে এই অতিরিক্ত ইনকাম জেনারেট হওয়ার জন্য যখন ডিমান্ড বেড়ে যাচ্ছে কোনো প্রোডাক্টের, তাকেই বলা হচ্ছে পরিবর্ত প্রভাব, সাবস্টিটিউট প্রোডাক্ট। তার মানে আমি ধরলাম যে কিউ ওয়ান দ্রব্যের দাম কমে গিয়েছে। কিউ ওয়ান দ্রব্যের দাম কমলে তাহলে কোন দ্রব্যটা ক্রেতা কিনবে? এখানে ক্রেতা কিউ ওয়ান দ্রব্যের যদি দাম করে কিউ ওয়ানটাই বেশি পরিমাণে কিনবে, তো সেটাই হয়ে দাঁড়াচ্ছে পরিবর্ত প্রভাব। এখন টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের উপর নির্ভর করে, যদি কিউ টু তার কাছে কিছুটা প্রয়োজনীয় হয় তাহলে অবভিয়াসলি কিউ টু কিনতে পারে। তাহলে আয়ের যথাযথ পরিবর্তন দ্বারা ক্রেতাকে পূর্বের প্রকৃত আয় স্তরে রাখলে শুধুমাত্র ক্রেতার আপেক্ষিক দামের পরিবর্তন হয়। এই আপেক্ষিক দামের পরিবর্তনের জন্য চাহিদার যে পরিবর্তন হয় তাকেই বলা হয় পরিবর্ত প্রভাব, অন্যথায়। তাহলে প্রফেসর হিগস এই প্রকৃত আয়ের ওপর, ক্রেতার প্রকৃত আয়ের ওপর একটা বিস্তার ব্যাখ্যা দিয়েছিলেন। সে ব্যাখ্যাটা আমাদের কাছে পড়তে হবে, যেটাকে হিগসের বিভাজন তত্ত্ব নামেও পরিচিত। তাহলে আমি ধরলাম এবি একটা বাজেট রেখা, এই যে এবি, এই যে এ, আর এখান থেকে এই যে বি, এই একটা বাজেট রেখা ফর এক্সাম্পল। তো এবি যদি একটা বাজেট রেখা হয়ে থাকে, তাহলে আইসি নিরপেক্ষ রেখার সঙ্গে ই বিন্দুতে স্পর্শক রয়েছে, তাহলে ই বিন্দুতে এইখানটা একটা স্পর্শক রয়েছে, আরো একটা স্পর্শক কোথায় রয়েছে? ই1 এ রয়েছে। লক্ষ্য করে দেখো যে ভারসাম্যের এই বিন্দুতে ক্রেতা ওএম পরিমাণ নিচ্ছে। দেখো ওএম পরিমাণ বলতে কি? ই1 এর কথা বলছে। ওএম পরিমাণ সে কিউ1 নিচ্ছে। তাহলে আমি যদি ই পয়েন্টের কথা বলি, লক্ষ্য করো ই পয়েন্ট এসে দুটো প্রোডাক্ট নিচ্ছে, কিউ1 নিচ্ছে আবার কিউ2ও নিচ্ছে। যদি আমি ধরি যে কিউ1 কতটা নিচ্ছে, সে ওএন1 পর্যন্ত নিচ্ছে, ওএম পর্যন্ত নিচ্ছে, তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি ওএম। আর সে ও এন পর্যন্ত কি নিচ্ছে? কিউ2, তাহলে আমরা বলবো ও এন। বোঝা গেল কি? তাহলে এই পর্যন্ত ওএম এবং ওএন পর্যন্ত সে ভোগ করছে। এখন যদি আমি ধরে নিলাম যে সমস্ত কিছু স্থির অবস্থায় কিউ1 দ্রব্যের দাম কমলো, তার মানে কি? এই দ্রব্যের দাম কমে গেল। তাহলে ক্রেতার হাতে একটা অতিরিক্ত একটা ইনকাম জেনারেট হচ্ছে, যেটাকে প্রকৃত আয় বলছি আমি। এই প্রকৃত আয় দাম কমার আগের অবস্থায় রাখার জন্য, মানে কি? এই প্রকৃত আয় বলতে এই যে অতিরিক্ত টাকাটা তার হাতে এসছে, তার আগের সিচুয়েশনে ক্রেতায় ফিরে যাওয়ার জন্য, অর্থাৎ
প্রকৃত আয় একই স্তরে রাখার জন্য আয়ের যথাযথ একটা পরিবর্তন করা হয়, অর্থাৎ আয়কে কমিয়ে দেওয়া হয়। তাহলে কমিয়ে দেওয়া হয় কি, দেখো এই ছিল আমার বাজেট রেখা। এখন যখন ইনকাম বেড়ে গিয়েছে তখন এইটা হয়ে গেল আমার নতুন বাজেট রেখা। ঠিক আছে, এখন আগে আমার ছিল এইটা বাজেট রেখা, এইটা বাজেট রেখা, কিন্তু এখন ইনকাম বেড়ে যাওয়ার ফলে কি হয়ে গেছে, আমার বাজেট রেখা চেঞ্জ হয়ে গেছে। বাজেট রেখা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এইটা হয়ে গেছে। এখন আমি আগের যদি স্তরে থাকতে চাই তাহলে আমার ইনকাম কমাতে হবে। এই যে যে কমে এখানে চলে এলো, এই যে শিফটটা হলো এটাকে প্যারালাল শিফট বলা হয়। তাহলে প্যারালালি আমার ইনকাম কমে A to B2 তে চলে এলো। A to B2 তে আসার পর আইসি যে রেখাটা ছিল সেটা E1 বিন্দুতে স্পর্শক হলো এবার, এই যে E1। তাহলে এই বিন্দুতে যদি এসে স্পর্শক তৈরি হয় তাহলে ভারসাম্যের এই বিন্দুতে সে OM1, দেখো OM1 পর্যন্ত ভোগ করছে Q1, আর এদিকে ON1 পর্যন্ত সে ভোগ করছে কি Q2, তাই তো? তাহলে অর্থাৎ MM1, লক্ষ্য করো এই যে M থেকে M1, MM1 পর্যন্ত সে Q1 দ্রব্য বেশি কিনতে পারছে। কেন কিনতে পারছে, তার কারণ কি Q1 দ্রব্যের দাম কমে গিয়েছিল, তাই সে অতিরিক্ত যে টাকাটা পেয়েছে সেই টাকাটা সে Q1 দ্রব্যের আবার ডিমান্ড বাড়িয়েছে, মানে অতিরিক্ত জিনিস কিনেছে। তাহলে NN1 পর্যন্ত Q2 কম করেছে। যেহেতু সে এতটা পরিমাণ বেশি কিনেছে তাই সে এতটা পরিমাণ কনজাম্পশন আবার কমিয়েও দিয়েছে। বোঝা গেল কি? সুতরাং ক্রেতার প্রকৃত আয় একই অবস্থায় Q1 দ্রব্যের আপেক্ষিক দাম কমার ফলে NN1 পরিমাণ পর্যন্ত Q2 সে কম কিনলো, এবং MM1 পর্যন্ত Q1 সে বেশি পরিমাণে কিনলো। ওকে, তার মানে আমরা যেটা বুঝলাম যে বাজেট রেখা যদি আমার 100 টাকা হয়ে থাকে, বাজারে গিয়ে যদি আমি দেখি 20 টাকা দাম কমে গিয়েছে, কার না, এখানে ধরো X1 এবং X2 দুটো প্রোডাক্ট সে কিনছে। হুম, এই সাইডটায় দেখা এটা। হুম, দেখো 100 টাকা ধরলাম আমি, সে বাজেট রেখা, তার বাজেট রয়েছে। এই অবস্থায় যদি সে 20 টাকা কম অনুভব করে Q1 দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে, তাহলে এই যে অতিরিক্ত 20 টাকাটা আমার হাতে রয়েছে সেটা দিয়ে এখন Q1 দ্রব্যটা বেশি পরিমাণে কিনবো। তাহলে এই যে ডিমান্ডটা বাড়লো সেটার কথা এখানে বলা হয়েছে। দেখো তাহলে কি বলা হয়েছে, Q1 দ্রব্যের ওপর পরিবর্তন প্রভাব হলো MM1। তার মানে MM1 পর্যন্ত সে অতিরিক্ত ডিমান্ড করেছে। দেখো অতিরিক্ত ডিমান্ড কেন, না এর দাম যেহেতু কমে গিয়েছে, আর সে Q2 থেকে কিছুটা ডিমান্ড কমিয়ে সেই পরিমাণ Q1 এ অ্যাড করে দিয়েছে। ওকে, এবার কি বলা হয়েছে, তাহলে পরিবর্তন প্রভাবের ফলে দ্রব্যের দাম কমে, সেই দ্রব্যের চাহিদা সবসময় বাড়ে, অর্থাৎ পরিবর্তন প্রভাব সবসময় ঋণাত্মক। একটা প্রশ্ন আসতে পারে যে পরিবর্তন প্রভাব সবসময় ঋণাত্মক, এটা প্রমাণ করো। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। তো এটা আমাদের কাছে কিন্তু একটা কোশ্চেন হিসেবে আসতে পারে। নেক্সট, আচ্ছা এই পর্যন্ত বুঝেছো নাকি? দেখো এটা হিগস অ্যান্ড সাবস্টিটিউশন এফেক্টের মধ্যেও এটাও বলতে পারে যে হিগস অ্যান্ড সাবস্টিটিউশন এফেক্টটা বলে। তাহলে সাবস্টিটিউশন এফেক্ট কতটা হলো, এতটা, ঠিক আছে, এতটা পরিমাণ। এই যে এতটা পরিমাণ যে আমি দাম আমি আগের থেকে পরিমাণ বাড়িয়ে দিলাম, কেন বাড়িয়ে দিলাম, এতটা পরিমাণ Q1 টাকে ভোগ করা, বলতে পারবে? স্যার, আগে যেটা দাম ছিল সেটা থেকে গেছে আগে টাকা, সেই Q1 এর জন্য। দাম যা ছিল, আগে Q1 এর দাম যা ছিল এখন Q1 এর দাম অনেকটা কমে গিয়েছে। তাই যেহেতু Q1 এর দাম কমেছে, আমরা জানি ল অফ ডিমান্ড অনুযায়ী যে যদি কোনো একটা প্রোডাক্টের প্রাইস কমে, তাহলে তার কনজাম্পশন কি হয়, বেড়ে যায়। তাহলে এর প্রাইস যেহেতু কমেছে এর কনজাম্পশন বেড়ে গিয়েছে। কতটা বেড়েছে, MM1 পর্যন্ত বেড়ে গিয়েছে। ঠিক একই কারণে দেখো এদিকে NN1 পর্যন্ত আবার কমেও গিয়েছে। তার মানে এই Q2টার প্রভাবটা এর উপর গিয়ে পড়লো। কেন, তার কারণ Q1 এর দাম এখন রিডিউস করেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।